এবার এই যে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হলো তাতেই কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যায় না। কেন হয়ে যায় না? বিভিন্ন ধরনের অঙ্ক কেমন ভাবে করতে হয় সেটা শিখতে হবে, যেই বলো যাই বলো। তো এখান থেকে কিন্তু এনসিইআরটির বাইরে খুব একটা কিছু আসে না, কিন্তু তোমাকে রুটটা শুধু বুঝতে হবে যে এখানে কি হয়, তাহলে কিন্তু তোমার জয়েন্ট এন্ট্রান্স হবে না। কারণ শুধু কেমিস্ট্রি দিয়ে তো জয়েন্ট এন্ট্রান্স হবে না, বা শুধু ম্যাথস দিয়ে হবে না। So you have to distribute it evenly, 300 problems per subject per week. Hello students, তো আমাকে অনেকেই এটা জিজ্ঞাসা করেছো, স্পেশালি ক্লাস 11-এ যারা এখন পড়ছো, যারা জেই অ্যাসপিরেন্টস, আইআইটি অ্যাসপিরেন্টস, যে কেমিস্ট্রি ফর জেই মেন্স অ্যান্ড অ্যাডভান্সড এটা কি করে প্রিপারেশন নেওয়া উচিত এখন থেকে, তাই তো? তো আমরা আজকে সেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়েই কিন্তু ডিসকাস করতে চলে এসেছি, এবং তোমাদেরকে আমি যে রোডম্যাপটা দেব সেই রোডম্যাপটা তোমরা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু সাকসেস আসবেই, এটা তুমি শিওর থাকতে পারো। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করছি। সো বেসিক্যালি উই আর এমিং ফর দ্য 2027 রোডম্যাপ, অর্থাৎ যারা এখন 11-এ পড়ো, ডেফিনেটলি যারা 12-এ পড়ো বা যারা রিপিটার, যারা রিপিট করে যেই দিচ্ছ তাদের জন্য এটা খুব ইউজফুল ভিডিও। কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেগুলো 11-এ যারা পড়ো তাদের জন্য বেশি অ্যাপ্লিকেবল। তো চলো, আমি তোমাদের কেমিস্ট্রি মেন্টর। সো প্রথমেই যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে জেইর যে কেমিস্ট্রি সেটা কিন্তু খুব যে কঠিন তা নয়। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে খুব কঠিন আমি বলবো না, বাট ইট ইজ ট্রিকি, ইট ইজ ডেফিনেটলি ট্রিকি। তো এই যে ট্রিকি ব্যাপারটা আমি বলছি, এই ট্রিকি ব্যাপারটাকে কিন্তু তোমরা যদি কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারো তাহলে এটাকে ওভারকাম করতে পারবে। ঠিক, বেশ। তো তাহলে এইটা ফার্স্টেই মাথায় রাখতেই হবে যে জেইর কেমিস্ট্রি কিন্তু ট্রিকি কেমিস্ট্রি। ঠিক, আচ্ছা, খুব ভালো কথা। এইবার তোমার স্ট্র্যাটেজিটা কি হবে যাতে তুমি শুরু থেকেই তুমি এই যে ট্রিকি কেমিস্ট্রি বললাম যে এটার জন্য তুমি প্রিপারেশনটা কিভাবে নেবে। তো তার জন্য তোমার একটা ফোকাস স্ট্র্যাটেজি থাকবে এবং একটা ডেফিনিট স্টাডি প্ল্যানও থাকতে হবে। ঠিক, বেশ। তো সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো সেটা করার জন্য আমাদের যেটা মেন কথা সেটা হচ্ছে যে দেখো, এই মুহূর্তে মানে 11 থেকে দাঁড়িয়ে তোমার কাছে যথেষ্ট সময় আছে হাতে, এবং যেইতে যদি সাকসিড করতে হয় তাহলে তোমার মেন অস্ত্র হচ্ছে কনসেপ্ট। তাহলে এই যে স্টাডি প্ল্যান তার মধ্যে মেন কথাই হচ্ছে কনসেপ্ট, 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 নাথিং মোর। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে বাকি প্রসেসটা কিন্তু অনেক বেশি ইজিয়ার হবে। তুমি যদি কেমিস্ট্রিকে মুখস্থ করতে যাও, তুমি যদি মনে করো যে আমি যেরকম 9-10 অবধি করতে, যে মোটামুটি একটা মুখস্থ করে বইতে যে ধরনের কোয়েশ্চেন্স আসছে সেই ধরনের কোয়েশ্চেন্সকে দিয়ে আমি যদি চলে যাই তাহলেই আমার হয়ে যাবে, তাহলে নো মাই ডিয়ার, ইউ আর টোটালি রং। সেটা কিন্তু হবে না। কারণ ধরো ফর এক্সাম্পল কোনো একটা টপিক, ঠিক আছে, ধরো একটা চ্যাপ্টারের মধ্যে মেন ধরো এরকম 10টা টপিক আছে। ঠিক, এই যে 10টা টপিক, এই 10টা টপিক তোমাকে ধরো, তোমার কাজ হচ্ছে যে তুমি যেখানে পড়ো সেটা, যেমন আমার কাছে যারা পড়ে সেরকমই তুমি যেখানেই পড়ো সেখানে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এটা দেখে নেওয়া যে এই প্রত্যেকটা কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা। ঠিক, এবার এই যে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হলো তাতেই কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যায় না। কেন হয়ে যায় না? এটাই 9-10-এর সঙ্গে 11-12-এর ডিফারেন্স, যে এই একটা কনসেপ্টের ওপরে আবার এরকম 50 রকম আলাদা আলাদা ভেরিয়েশন করে কোয়েশ্চেন্স হতে পারে। কি বললাম বুঝতে পারছো? তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য নোডাল কনসেপ্টস ভেরি ক্লিয়ার, আদারওয়াইজ তুমি কিন্তু কোনো কিছুই অ্যাপ্রোচটা কি করে করবো, একটা প্রবলেমকে অ্যাটাক কি করে করবো, সেগুলো কিছুই কিন্তু তুমি বুঝতে পারবে না। সো কনসেপ্টস ক্লিয়ার না করে মুখস্থ করতে যেও না, দ্যাট ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট থিং। তোমাকে সবার আগে কনসেপ্টস গুলোকে ভালো করে বুঝতে হবে, দ্যাট উইল বি ইয়োর প্রাইম ফোকাস। এখন এই কনসেপ্ট বোঝার জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে বুঝতেই পারছো যে তুমি যেখানেই মানে যে স্যার বা ম্যাডামের কাছে পড়ছো বা যে ইনস্টিটিউটে পড়ছো
সেখানে তোমাকে মেন কনসেপ্টের জায়গাটাকে ভালো করে বুঝে আসতে হবে। সো দ্য ক্লাসেস আর অফ আটমোস্ট ইম্পর্টেন্স। ঠিক, তাহলে এই পর্যন্ত মানে এই যে জিনিসটা আমি করলাম তার এই পর্যন্ত এই নোটটা পর্যন্ত তোমাকে কিন্তু তোমার ক্লাসে কিন্তু করে আসতে হবে ক্লাসেস। তাহলে এই নোটটা পর্যন্ত কাজ হচ্ছে ক্লাসেস, এই জায়গাটা হচ্ছে তোমার নিজের, এইখানটা তোমাকে নিজেকে করতে হবে। আশা করা যায় আমি বোঝাতে পেরেছি ব্যাপারটাকে এই নিউরন ডায়াগ্রামের মাধ্যমে। বেশ, খুব ভালো কথা। তাহলে হ্যাভিং দিস ইন মাইন্ড, তাহলে আমার নেক্সট ইম্পর্টেন্ট কাজ, দেখো এটা আমি নিটের ভিডিওতেও বলেছি, তোমাদেরকে আবারও আমি বলছি। দেখো একটা কনসেপ্ট আমাদের মধ্যে অনেক সময় কাজ করে যে কেমিস্ট্রিতে, অর্গানিক কেমিস্ট্রিতে যেইতে সব থেকে বেশি আমাকে ফোকাস করতে হবে। আমি ফোকাস করতে মানা করছি না, আমি একবারও মানা করছি না, কিন্তু দ্য রিলেটিভ ওয়েটেজ তুমি যদি দেখো যে অ্যাভারেজ ওয়েটেজ কেমন আসে, সেটা প্রত্যেকটা পরীক্ষাতেই দেখা গেছে, নট অনলি যেই, প্রত্যেকটা পরীক্ষাতে ইনক্লুডিং যেই, যে সব থেকে বেশি ওয়েটেজ কিন্তু থাকে ফিজিক্যাল কেমিস্ট্রিতে। তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি কনস্টিটিউটস অলমোস্ট 40% অফ দ্য কোয়েশ্চেন। এবার বিভিন্ন শিফটে সেটা একটু আধটু ভেরিয়েশন হবে, যদি তুমি অ্যাভারেজ আউট করো তাহলে কিন্তু দেখা যাবে যে ফিজিক্যাল কেমিস্ট্রিতে সব থেকে বেশি ওয়েটেজ। এবং ফিজিক্যাল কেমিস্ট্রি ইজ এক্সট্রিমলি কনসেপচুয়াল, তো তোমাকে কিন্তু কনসেপ্টস গুলো একেবারে পরিষ্কার করে রাখতে হবে, বিভিন্ন ধরনের অঙ্ক কেমন ভাবে করতে হয় সেটা শিখতে হবে। আমি যেমন ক্লাসে ফিজিক্যাল কেমিস্ট্রি যে কোনো চ্যাপ্টারে প্রচুর অঙ্ক করাই, এক একটা কনসেপ্টের উপর বেস করে 5টা 10টা করে অঙ্ক করাই, টোটাল চ্যাপ্টারে তো দেখতে গেলে 100 খানা পার হয়ে যায়। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অন দ্যাট। সো তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রির ওয়েটেজ হচ্ছে 40%। নেক্সট তোমার যে ওয়েটেজটা আসবে দ্যাট ইজ অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু তোমার অলমোস্ট 35% ওয়েটেজ। ঠিক, মানে বুঝতেই পারছো যথেষ্ট ওয়েটেজ রয়েছে। তো সেই জন্য অর্গানিক কেমিস্ট্রি তোমাকে ভালো করে রপ্ত করতে হবে। আমরা এই ডিটেলে এগুলো নিয়ে ডিসকাশন করব। অ্যান্ড দেন ইউ আর হ্যাভিং ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রিতেও কিন্তু তোমার অলমোস্ট 25% ওয়েটেজ থাকে। ঠিক, তো এটা হচ্ছে অ্যাভারেজ ওয়েটেজ। তাহলে তুমি এখান থেকে একটা মোটামুটি রাফ আইডিয়া করে ফেলতে পারছো যে আমি অর্গানিক, ইনঅর্গানিক আর ফিজিক্যাল কিরকম আসে না আসে সেটার একটা রাফ আইডিয়া তুমি করে ফেলতে পারছো। বেশ, খুব ভালো কথা। তাহলে এবার দেখা যাক যে আমরা ইন্ডিভিজুয়ালি কিভাবে অ্যাপ্রোচ করব। দেখো ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বারবার বলছি কনসেপ্ট ছাড়া কোনো ব্যাপার নেই। ইভেন ডেফিনিশন, দেখো প্রত্যেকটা ডেফিনিশন যদি তোমার কাছে জলের মতো পরিষ্কার থাকে তাহলে সেই ডেফিনিশন অ্যাপ্লাই করেই তুমি দেখবে অর্ধেক অঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক, যে কোনো ডেরিভেশন, যদি তুমি ডেরিভেশনের কথা বলো, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সেখান থেকেই তোমার ডেরিভেশন হয়ে যাবে। ঠিক, ডেফিনিশন গুলোকে মাথায় পরিষ্কার বসিয়ে নিতে হবে, সেটা মুখস্থ করে নয়, সেটাকে একেবারে এমন ভাবে বসিয়ে ফেলবে যে তুমি চোখ বন্ধ করলে তুমি দেখতে পাবে, তুমি ফিল করতে পারবে যে জিনিসটা কি বলতে চাই। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো একটা খুব ক্রুশিয়াল যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু পুরোটাই বলা যেতে পারে অঙ্ক। তো সেখানে কিন্তু ম্যাথমেটিক্সের একটা বড় রোল রয়েছে। ইফ ইউ আর নট ভেরি ক্লিয়ার অন ম্যাথমেটিক্স দেন ফিজিক্যাল কেমিস্ট্রির অঙ্ক করার সময় কিন্তু তোমার অসুবিধা হবে। কারণ যেহেতু এটা পার্টিকুলারলি যেই নিয়ে আমরা কথা বলছি, যেইতে বাই ডিফল্ট ম্যাথমেটিক্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, তো সেই জন্য ম্যাথমেটিক্স তোমরা স্ট্রংলি জানবে এটাই আমি অ্যাসিউম করে নিচ্ছি। তো তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য কি বললাম, 1 নম্বর হচ্ছে কনসেপ্টস, তোমাকে প্রত্যেকটা ডেফিনিশন একদম ক্লিয়ার রাখতে হবে, সেখান থেকে কোন জিনিসটা কেমন ভাবে আসছে। দেখো ডেরিভেশন, বড় ডেরিভেশন তো খুব একটা পরীক্ষা এখন আর আসে না, কিন্তু ডেরিভেশনটা কি করে হয়েছিল সেইটা যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবে অনেক অঙ্কে সেই কনসেপ্টগুলো কিন্তু তুমি কাজে লাগাতে পারছো। ঠিক আছে, ওকে, সো কনসেপ্টস অ্যান্ড ম্যাথমেটিক্স এই দুটো ক্লিয়ার থাকতে হবে, তবে ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের কাছে কোয়াইট ইজি লাগে। এবার যদি ইনঅর্গানিক কেমিস্ট্রির কথা বলা যায়, তাহলে ইনঅর্গানিক কেমিস্ট্রি কিন্তু মুখস্থ বিদ্যা নয়, এটা আমি প্রথমেই বলে দিচ্ছি। অনেক ক্ষেত্রে এরকম পোর্ট্রে করা হয় অনেক জায়গাতে যে ইনঅর্গানিক কেমিস্ট্রি যেন পুরো মুখস্থ করে ফেলতে হবে, তা কিন্তু নয়। ঠিক আছে, দেখো ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে
যেই বলো যাই বলো, তো এখান থেকে কিন্তু এনসিইআরটির বাইরে খুব একটা কিছু আসে না। ঠিক, বেশ, এনসিইআরটির বাইরে খুব একটা কিছু আসে না, তাহলে তোমাকে এনসিইআরটিটা পড়তে হচ্ছে। এখন এনসিইআরটিটা পড়েই যে তুমি সমস্ত কিছু বুঝতে পেরে যাবে এমন নয়, তাই তো? তখন তোমার মনে হবে তাহলে এটাকে মুখস্থ করে ফেলি। কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যদি তুমি রেডক্স মেকানিজমটা ভালো করে বোঝো, তাহলে কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি উইল বিকাম ভেরি ইজি। কেন? দ্য রিজন বিহাইন্ড দ্যাট, তাও তোমরা ছোটবেলায় পড়েছো টাইপস অফ কেমিক্যাল রিয়াকশনস, তাই তো? সেখানে তোমরা দেখেছো বিভিন্ন রকমের রিয়াকশন আমরা দেখেছি, ডিকম্পোজিশন, ডাবল ডিকম্পোজিশন, হ্যানা তানা, এইসব অনেক রকম, হ্যান্ড চেঞ্জ, অনেক রকম শিখেছো। বাট টু পুট ইট ভেরি সিম্পলি, একটা খুব দামি কথা ভালো করে বুঝে নাও কেমিস্ট্রি রিলেটেড, সেটা হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশনস আর মেনলি অফ টু টাইপস। ওই অত যে টাইপ পড়েছো ওগুলো সবই বলা যেতে পারে সাব টাইপ। আসল কেমিক্যাল রিয়াকশন দুটো টাইপেই ভাগ করা যেতে পারে, এক হচ্ছে রেডক্স রিয়াকশনস আর একটা হচ্ছে নন রেডক্স রিয়াকশনস। এবং তুমি দেখবে যে রেডক্স রিয়াকশনের সংখ্যা ইন নেচার ইজ অলমোস্ট 98 to 99%। তো এইবার তাহলে এই যে রেডক্স মেকানিজম বলছি, এর মানে হচ্ছে যে তোমাকে যদি বলে দেয় যে দুটো জিনিস এই জিনিস রিয়াক্ট করছে, সেইটা দেখেই তুমি বলে দিতে পারবে যে কি প্রোডাক্ট হবে এবং তাকে কি ব্যালেন্স করতে হবে। এই ব্যাপারটা কিন্তু রেডক্স যদি খুব ভালো করে বোঝা থাকে তাহলে এটা করা খুব ইজি। আমি অ্যাটলিস্ট আমার ক্লাসে ইনঅর্গানিক কেমিস্ট্রি সেইভাবেই শেখাই। আমি জানি না সব জায়গাতে সেভাবে শেখানো হয় কিনা, বাট আমার কাছে যদি ক্লাস করো তাহলে দেখতে পাবে যে এই জায়গাটা কিন্তু একেবারে জলের মতো করে দিই আমি, যাতে তোমাকে আর কিছু মুখস্থই করতে হবে ইনঅর্গানিকে। ঠিক, বেশ। নেক্সট ইম্পর্টেন্ট আমরা কি দেখতে পাচ্ছি যে যেইতে যে কোয়েশ্চেন হয় তার জন্য এইটা কাজে লাগবে। আর বিভিন্ন ব্লকের যে ট্রেন্ড, পি ব্লকের ট্রেন্ড, বিভিন্ন প্রপার্টিজের কি রকম ট্রেন্ড হয়, ডি ব্লকের ট্রেন্ড, এফ ব্লকের ট্রেন্ড, এই ট্রেন্ড গুলো ইম্পর্টেন্ট, যে কোনো একটা প্রপার্টি কেমন ভাবে ভ্যারি করছে অ্যালং দ্য পিরিয়ড, ডাউন দ্য গ্রুপ ইত্যাদি। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সো এইভাবে এই জায়গাগুলোকে তোমাকে ফোকাস করে ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়তে হবে। ঠিক, বেশ। তারপরে আমরা চলে আসছি অর্গানিক কেমিস্ট্রি। এখন দেখো অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু মানে ইটস আ ভাস্ট এরিয়া, তাই তো? এবার অর্গানিক কেমিস্ট্রিতে মনে হয় যে হ্যাঁ অনেক কিছু মনে রাখতে হবে। দেখো ডেফিনেটলি কিছুটা মনে তো রাখতে হবেই, যে কি রিয়েজেন্ট ইউজ হচ্ছে না হচ্ছে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এখন অনেকে বলবে যে মেকানিজম সব শিখে নাও। আমি বলবো যে দেখো 11-12 যা সিলেবাস, মানে যে পরিমাণ সিলেবাস, তাতে যদি তুমি প্রত্যেক কটা রিয়াকশনের যদি মেকানিজম মনে রাখতে চাও তাহলে তোমার মাথাটা সিম্পলি ব্লাস্ট করে যাবে। ঠিক, তো তাহলে নিশ্চয়ই তোমরা রিলেট করতে পারছো, স্পেশালি 12 এর স্টুডেন্টসরা বা যারা রিপিট করছো তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো যে অর্গানিক কেমিস্ট্রি প্রত্যেকটা মেকানিজম যদি মনে করতে যাও তাহলে তোমার মাথাটা সিম্পলি ব্লাস্ট করে যাবে। এবং এটা কিন্তু অনেকে করার চেষ্টা করে, সেটা কিন্তু করার দরকার নেই। দরকার কি? দরকার হচ্ছে তোমাকে প্রত্যেকটা রিয়াকশনের ক্রাক্সটা বের করতে হবে, যে হোয়াট ইজ দ্য রুট দ্যাট ইট ইজ ফলোইং। মেকানিজম থেকেই সেটা বেরোবে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু তোমাকে রুটটা শুধু বুঝতে হবে যে এখানে কি হয়, হোয়াট ইজ দ্য ক্রাক্স, এটা কোন রুটে যায়, এখানে কি ইন্টারমিডিয়েট তৈরি হয়। ঠিক, যে এখানে কার্বোক্যাটায়নের মাধ্যমে যাচ্ছে না ফ্রি র্যাডিক্যালের মাধ্যমে যাচ্ছে, নাকি কোনো কিছুই হচ্ছে না ট্রানজিশন স্টেট হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে এই ক্রাক্স গুলো তোমাকে বুঝতে হবে, তাহলেই দেখবে অর্গানিকের প্রবলেম সলভ করা ভীষণ ইজি হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু জেনারেলাইজ, তোমাকে জেনারেল কনসেপ্টস গুলো বুঝতে হবে। যে জন্য তোমরা জানো হয়তো যে অর্গানিকের ফার্স্ট চ্যাপ্টার জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, ওই চ্যাপ্টারটার ওপর কিন্তু সবকিছু দাঁড়িয়ে আছে। তাহলে জিওসি ইজ আ মাস্ট ফর অর্গানিক কেমিস্ট্রি। জিওসি যদি তুমি না বোঝো তাহলে তুমি অর্গানিক কেমিস্ট্রি বুঝতে পারবে না, তুমি মেকানিজম কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে জিওসি ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক, সেই সঙ্গে আমি তোমাকে বলবো যে তুমি যদি হাইড্রোকার্বন আর হ্যালো অ্যালকেনস, হ্যালো অ্যারিনস পড়ে নাও, তাহলে এই দুটোর থেকে তুমি দেখবে যে অলমোস্ট 60 to 70% রিয়াকশন কভার হয়ে যায়। ঠিক, এখান থেকে অলমোস্ট 60 to 70% অফ দ্য রিয়াকশনস কভার হয়ে যায়। এবং ব্রডলি যে মেকানিজম ইত্যাদি গুলো জানতে হয় সেগুলোও কিন্তু তোমরা বাই দ্য টাইম ইউ কভার
হাইড্রোকার্বন অ্যান্ড হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন তোমরা কিন্তু মোরাললেস সব শিখে যাও। ঠিক, তাহলে এই জায়গাটাকে খুব ভালো করে স্ট্রেনথেন করতে হবে। তারপর যে চ্যাপ্টার গুলো অর্থাৎ অ্যালকোহলস, তারপরের যে চ্যাপ্টার গুলো অর্থাৎ অ্যালকোহল, ফেনল, ইথার, তারপরে হচ্ছে তোমার অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিডস, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস এবং সেই সঙ্গে লাস্টে বায়োমলিকিউল। বায়োমলিকিউলটাকে আমি সেপারেটলি ধরছি আপাতত। যাই হোক, তো এই যে পার্টটা, এই পার্টে খুব ইম্পর্টেন্ট রিয়াকশনস আছে। তাহলে সেই ইম্পর্টেন্ট রিয়াকশনস গুলো থেকে প্রচুর প্রশ্ন আসে এবং সেই ইম্পর্টেন্ট রিয়াকশন গুলোকে কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, কিন্তু তুমি দেখবে যে এই চ্যাপ্টার গুলো করার সময় অলরেডি প্রচুর রিয়াকশন তুমি শিখে এসছো, 60 to 70%। বাকি যে এক্সক্লুসিভ রিয়াকশন গুলো ওখানে তুমি পাচ্ছ সেইগুলো তোমাকে ভালো করে জেনে নিতে হবে। ঠিক, তো তাহলে আমি বারবার বলছি ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড জিওসি তোমার অর্গানিক কেমিস্ট্রি কিন্তু ল্যাক করবে। এবং জিওসি বুঝতে গেলে আবার সেখানে কেমিক্যাল বন্ডিং খুব ভালো করে বুঝতে হবে। বোঝা গেল? বেশ, অ্যাটমিক স্ট্রাকচার এন্ড কেমিক্যাল বন্ডিং খুব ভালো করে বুঝতে হবে, তাহলে দেখবে অর্গানিক কেমিস্ট্রিতে খুব একটা প্রবলেম হবে না। পরিষ্কার? তাহলে ইন্ডিভিজুয়ালি ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি ক্ষেত্রে কি কি করণীয় সেটা আমি বললাম ইন আ নাটশেল। এইবার আবার চলে এসছে সেই আমাদের 300 রুল। যারা নিটের ভিডিও দেখেছো, নিট অ্যাসপিরেন্টস, তারা তো জানবেই। যারা জানো না তাদের জন্য বলে দিই, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য 300 রুল। Now what exactly is the 300 rule? আমি আবারও বলছি যে তুমি কনসেপ্ট শিখলে, তুমি যেখানে পড়ো সেখানে কনসেপ্ট খুব ভালো করে শিখলে, তুমি বাড়িতে এসে দেখলে হ্যাঁ আমি কনসেপ্ট গুলো সব বুঝি, তুমি সেই নিয়ে পরীক্ষা দিতে চলে গেলে, তুমি দেখবে তুমি একটা কোয়েশ্চেনও ঠিক করে নামাতে পারছো না। তার কারণ হচ্ছে ওই যে শুরুতেই বলেছিলাম যে একটা কনসেপ্টের উপরে আরো 50 রকমের সাব কনসেপ্ট যে কোনো রকম ভাবে অঙ্ক প্রবলেমস দেওয়া যেতে পারে। ঠিক, তো সেইটাকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে দ্য ওনলি ওয়ে আউট ইজ প্র্যাকটিস 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 প্রবলেমস। তাহলে প্র্যাকটিস প্রবলেমস, তোমাকে অসংখ্য প্রবলেমস করতে হবে। কতগুলো প্রবলেম করতে হবে তার গোল্ডেন রুলটাই আমি তোমাদের বলে দিচ্ছি। যদি জেইতে সাকসেস পেতে চাও তাহলে তোমাকে পার সাবজেক্ট পার উইক 300 প্রবলেমস করতে হবে। আমি কিন্তু শুধু কেমিস্ট্রির কথা বলছি না, আমি বলছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তিনটেতেই তোমাকে 300 করে প্রবলেম পার উইক করতে হবে। ঠিক, বেশ। এবার তুমি বলবে যে তাহলে এই 300 প্রবলেমস আমি করব, সেটা কিভাবে করব? দেখো এখানে তোমাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু ডিস্ট্রিবিউট ইট ভেরি ইভেনলি। মানে তোমার ফিজিক্সটা কঠিন লাগে, ম্যাথসটা ভালো লাগে, আর কেমিস্ট্রিটাও হয়তো বুঝতে পারছো, তো তুমি বললে আমি তাহলে ম্যাথসে সপ্তাহে 500 প্রবলেম করছি, কেমিস্ট্রি 200, ফিজিক্স 100, তাহলে কিন্তু তোমার জয়েন্ট এন্ট্রান্স হবে না। কারণ শুধু কেমিস্ট্রি দিয়ে তো জয়েন্ট এন্ট্রান্স হবে না, বা শুধু ম্যাথস দিয়ে হবে না। So you have to distribute it evenly, 300 problems per subject per week, এটা তোমাকে করতেই হবে। ঠিক, এবং তোমরা যত অগ্রসর হবে, মানে কেমিস্ট্রি পুরোটাই ইভেনলি ডিস্ট্রিবিউটেড, মানে কেমিস্ট্রির মধ্যে 300 প্রবলেম যত যত এগোবে তোমাকে অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল তিনটেকেই করতে হবে। 11, 12 এর রেসপেক্ট যদি দেখো, 12 যখন যাবে তোমাকে 11ও খানিকটা করতে হবে, 12ও করতে হবে। সো ইউ হ্যাভ টু বি ইন আ থরো প্র্যাকটিস। এবং মার্ক মাই ওয়ার্ডস, তোমরা এখন 11-এ আছো, তোমাদের স্কুলের পরীক্ষাগুলো ইউনিট টেস্টকে তোমরা খুব প্রাধান্য দাও, কোনো অসুবিধা নেই। তো তুমি যদি দেখো যে শুধু পড়ে তুমি ইউনিট টেস্ট দিতে চলে যাচ্ছ, পরীক্ষার আগে দুদিন পড়ে ক্লাস কামাই করে তুমি যদি দুদিন মানে জাস্ট পড়ে পরীক্ষা দিয়ে যাও, দেখবে নম্বরগুলো খুব ভালো আসবে না। কেন আসবে না? বিকজ অফ দিস থিং, যে 11-12-এ তুমি যদি প্রবলেমস প্র্যাকটিস না করো তাহলে তুমি জানা জিনিসেও ঠিক করে নামিয়ে আসতে পারবে না। তার জন্যই এইটা হচ্ছে সলিউশন। তুমি এইটা যদি পৌঁছতে পারো, তুমি দেখবে তোমার ইউনিট টেস্টও দুর্দান্ত নম্বর উঠছে, হাফ ইয়ারলি, অ্যানুয়াল সবেতেই দুর্দান্ত নম্বর উঠছে, অ্যান্ড ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক ফর যেই রেজাল্টও দুর্দান্ত হবে। ঠিক, তো তাহলে এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখন তুমি শুরুতেই কি, ধরো তুমি আজকে আমার ভিডিওটা দেখার পর মনে করলে ঠিক আছে আমি 300টা করে প্রবলেম করবো, ঠিক আছে, তুমি শুরু করলে, তুমি এক সপ্তাহে 300টা করে 900টা প্রবলেম করতে পারবে তিনটে সাবজেক্টে? পারবে না। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট স্পিড, you don't have that accuracy, you don't have that patience.
তাহলে এর জন্য তোমাকে শুরু করতে হবে, লেট টুডে বি দ্য ডি ডে। তাহলে এইটা করার জন্য তুমি আজকে ধরো শুরু করলে, তুমি দেখলে এই প্রথম সপ্তাহে তুমি হয়তো 40টা করে প্রবলেমস করতে পারলে, পরের সপ্তাহতেই দেখবে ওটা 50-60টা হয়ে গেছে। তাহলে এই ধাপে ধাপে তোমার কাছে এখন সময় আছে, তাই তো? এটা পার্টিকুলারলি 11 এর জন্য আমি বলছি, তাই তোমার কাছে এখন সময় আছে, তাই তুমি বাড়াচ্ছ বাড়াচ্ছ বাড়াচ্ছ, হয়তো এন্ড অফ 11-এ গিয়ে তুমি দেখলে তুমি 200-এ পৌঁছে গেছো। ইফ ইউ রিচ 200 বাই দ্য এন্ড অফ 11, দেন ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। 12-এ গিয়ে এটাকে আরো বাড়িয়ে 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 300-এ নিয়ে যেতে হবে। এখন তুমি যদি 300-র বেশি করতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই, ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট দিস ইজ দ্য মিনিমাম, ইউ হ্যাভ টু রিচ দিস ফিগার বাই স্টার্টিং অফ 12, ঠিক? এবং এইটা করলে তুমি দেখবে তোমার সমস্ত কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কনসেপ্ট তুমি চোখে দেখতে পাচ্ছ। আমার মানে হবেই হবে, মিলিয়ে নিও। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আজকের গোটা ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা, দ্য 300 রুল। বোঝাতে পেরেছি আশা করি? বেশ, এইবার দেখো আমি একটা ইম্পর্টেন্ট তোমাদেরকে এটা বলতে পারো যে সাজেশন, সেটা হচ্ছে যে তুমি যখন পড়ছো তখন তুমি যখন একটা জিনিস বুঝে গেলে সব, এবং অঙ্কগুলো করার সময়তেও তুমি দেখবে অনেক রকমের পাঞ্চ পয়েন্ট বা অনেক শর্ট ট্রিক তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবে। তো ইউ মেক আ ফর্মুলা বুক। এটা কিন্তু কিনে একটা ফর্মুলা বুক পাওয়া যায়, এখন অনেক বেরিয়ে গেছে, ফর্মুলা বুক পাওয়া যায়, এটা কিনে নিলাম, তা দিয়ে কিন্তু হবে না। ইউ হ্যাভ টু মেক ইট ইয়োর সেলফ। তোমাকে কি করতে হবে, তুমি যা বুঝলে সেখানে ইম্পর্টেন্ট কথাগুলো শুধু লিখে রাখা, ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো লিখে রাখা, পাঞ্চ পয়েন্ট, ক্রাক্স, এইগুলো লিখে রাখা। বোঝা গেল? অ্যান্ড দিস উইল হেল্প ইউ ইমেন্সলি, মার্ক মাই ওয়ার্ডস, দিস উইল হেল্প ইউ ইমেন্সলি বিফোর দ্য এক্সামস। তুমি যে পরীক্ষায় দিতে যাও, সেটা ইউনিট টেস্ট হোক, সেটা জয়েন্ট এন্ট্রান্স হোক, দিস উইল হেল্প ইউ আ লট, যাতে কি পয়েন্টস গুলো তোমার ব্রাশ আপ করে ফেলতে পারবে তুমি, ঠিক? মানে ইভেন একটা প্রবলেম করতে গিয়েও তুমি দেখলে যে এখানে একটা কোনো ইম্পর্টেন্ট পাঞ্চ পয়েন্ট মাথায় রাখলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, তুমি সেটাও লিখে রাখবে, ঠিক? তো মেক দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। দেন উই কাম টু টেস্টস। তুমি পড়লে, তুমি প্র্যাকটিসও করলে প্রবলেমস, কিন্তু তুমি টেস্ট দিলে না, তাহলে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে তোমার ভালো ফলাফল করার সম্ভাবনা অনেকটাই কম। কেন? কারণ আমাদের দেশের পরীক্ষাগুলোতে যেহেতু একদিনের পারফরমেন্সের উপরে পুরো ব্যাপারটা ইভ্যালুয়েটেড হয়, বা রাদার আমি বলবো এলিমিনেশন হয়, তাই জন্য দ্য টেস্ট টেম্পারামেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ওই অত সংখ্যক ছেলে মেয়ের মধ্যে পরীক্ষা দিতে গিয়ে তোমার নার্ভ ফেল করে গেল, তুমি বাজে পরীক্ষা দিয়ে চলে এলে, অথচ তুমি সব জানো, তোমার প্রিপারেশন খুব ভালো ছিল, কিন্তু তুমি সেরকম ভালো টেম্পারামেন্ট ধরে রাখতে পারলে না, তাহলে কি তোমার জয়েন্ট এন্ট্রান্সের ফল ভালো হবে? হবে না। তো তার জন্য ইউ হ্যাভ টু গিভ আ লট অ্যান্ড লট অফ টেস্ট, ঠিক? প্রথম থেকেই দিতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট এখন দিতে থাকবে, তুমি যেখানে পড়ো বা তোমরা জানো কোথায় কোথায় দেওয়া যেতে পারে, শুধু পরীক্ষার কথা বলছি আমি। তো পরীক্ষা তোমাকে দিয়ে যেতে হবে, ঠিক? এবং ইন মানে when you are nearing the joint entrance exam, মানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের 2-3 মাস আগে থেকে তোমাকে কিন্তু থরো মক টেস্ট সিরিজ দিতে হবে, যেখানে তুমি অ্যাটলিস্ট 5-6টা কমপ্লিট মক টেস্ট এমন জায়গায় গিয়ে দিচ্ছ যেখানে প্রচুর স্টুডেন্ট একসঙ্গে পরীক্ষা দেয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক? সো ইউ হ্যাভ টু গিভ আ লট অফ টেস্টস যদি তুমি ভালো করতে চাও। দিস কমপ্লিটস দ্য হোল সাইকেল, ঠিক? বেশ, এইবার লাস্টলি তুমি বলবে যে এই যে আপনি বললেন এত প্রবলেমস ইত্যাদি করতে, বা এই যে পড়াশোনাটা করতে হবে, এর জন্য আমি কোন বই ফলো করব? তো সেই বইয়েরও কিছু রেকমেন্ডেশনস আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, স্পেসিফিক্যালি ফর জয়েন্ট এন্ট্রান্স। দেখো, ফর থিওরি ইট ইজ অবভিয়াস যে থিওরিতে তোমরা জানো যে এনসিইআরটি তোমাদের কাছে বাইবেল, এটা তোমাকে ফলো করতেই হবে। এবং আমি বলবো একবারের জন্য হলেও যদি একটু এনসিইআরটিটা দেখে নেওয়া যায় খুব ভালো হয়। এবং সেই সাথে দেখো যেই কোয়েশ্চেন একটু বেশি ট্রিকি হয়, একটু বেশি টাফ হয়, তাই তো? তো সেই জন্য শুধু এনসিইআরটি দেখলে কিন্তু কাজটা হবে না। সো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস নোটস। তুমি যেখানেই পড়ো সেখানে নিশ্চয়ই ক্লাসে
বিভিন্ন ধরনের জেই ওরিয়েন্টেড জিনিস শেখানো হয়। সো দ্য ক্লাস নোটস আর ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লাস নোটস বা স্টাডি মেটেরিয়াল যাই বলো, যেমন আমার কাছে যারা গড়িয়াহাট বা এয়ারপোর্টে পড়ে আমি যেমন দিই, তো সেরকম স্টাডি মেটেরিয়ালস এবং ক্লাস নোটস দে আর ভেরি 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 ইম্পর্টেন্ট। দ্যাট উইল গিভ ইউ আ থরো লার্নিং ফর দ্য থিওরি। ঠিক, এবার হচ্ছে এই যে আমি বললাম যে 300 খানা প্রবলেমস পার সাবজেক্ট পার উইক করতে হবে, তো তার জন্য কেমিস্ট্রিটা তুমি কোথা থেকে করবে? দেখো, কেমিস্ট্রির জন্য প্রথমত তুমি যদি কোনো স্টাডি মেটেরিয়াল তোমার স্যার বা ম্যাডামের থেকে পেয়ে থাকো সেটা করবে, ক্লাসে যা করানো হচ্ছে এবং স্টাডি মেটেরিয়াল। সেকেন্ডলি, ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য আমি রেকমেন্ড করি নরেন্দ্র আওয়াস্থি যেই, এটা একদম মানে সবাই জানো, বলাই বাহুল্য। নরেন্দ্র আওয়াস্থি ইজ আ গ্রেট বুক ফর জয়েন্ট এন্ট্রান্স কেমিস্ট্রি, আইআইটি লেভেল পর্যন্ত সব ধরনের প্রবলেমস এখানে তুমি পাবে। সো নরেন্দ্র আওয়াস্থি, অথবা সেম আইআইটির জন্য অ্যাডভান্স প্রবলেমস বাই ডক্টর পি বাহাদুর। তাহলে ইউ ক্যান ফলো আইদার অফ দিস টু বুকস। ঠিক আছে, ফর ফিজিক্যাল কেমিস্ট্রি এই দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা কিন্তু তোমাকে করতেই হবে, এটা একদম তুমি লিখে রাখতে পারো, এটা তোমাকে করতেই হবে। বেশ, নেক্সট যদি আমরা অর্গানিকের কথা বলি, তাহলে মাই সোল রেকমেন্ডেশন ইজ অ্যাডভান্স প্রবলেমস ইন অর্গানিক কেমিস্ট্রি বাই হিমাংশু পান্ডে, জি আর বাতলার বই। তো হিমাংশু পান্ডের বইটা আমি কেন রেকমেন্ড করছি, দেখো এখানেও আমি দুটো বই রাখতে পারতাম, আমি এম এস চৌহান রাখতে পারতাম। আমার যেটা মনে হয় অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে প্রচুর আউট অফ সিলেবাস কিছু কোয়েশ্চেন এম এস চৌহানে বা অন্যান্য বেশ কিছু বইতে পাওয়া যায়, যেটা করতে গিয়ে তোমার কিন্তু অনেকটাই সময় চলে যেতে পারে। তুমি হয়তো ভাবছো এটা কি করে করবো, কিন্তু ওটা জানোই না। ঠিক, তাহলে এইরকম আউট অফ সিলেবাস কোয়েশ্চেন যতটা অ্যাভয়েড করা যেতে পারে ততটাই ভালো। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি the ratio of such questions is much lesser in হিমাংশু পান্ডে। তাই জন্য আমার রেকমেন্ডেশন হিমাংশু পান্ডে। তোমরা যদি মনে করো যে এমএস চৌহান করতে চাও, তোমাদের ব্যাপার, করতে পারো, কোনো অসুবিধা নেই। ইট ইজ অলসো ভেরি গুড বুক। ঠিক আছে, ওকে। দেন কামিং টু ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, দেখো ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট আমার কাছে যারা পড়ে তাদেরকে তো আমি পরিষ্কার বলে দিই যে আমি যা করাচ্ছি সেইটা যদি খুব ভালো করে শেখে তাহলেই হয়ে যাবে। এবং এনসিইআরটি ইজ আ মাস্ট ফর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, কারণ এনসিইআরটির বাইরে কিন্তু ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে খুব বেশি কিছু আসে না। ঠিক, এখন অ্যাডভান্স লেভেল প্রবলেমস ডেফিনেটলি প্র্যাকটিস করা উচিত, এবং তার জন্য দুটো ভালো বই, মানে বেস্ট কোয়ালিটি বুকস হচ্ছে আইদার ভিকে জয়সওয়াল, এটা বালাজি, ঠিক, প্রবলেমস ইন ইনঅর্গানিক কেমিস্ট্রি, অথবা কপিল কুমার ওয়াদওয়া, অ্যাডভান্স প্রবলেমস ইন ইনঅর্গানিক জেই মেন্স অ্যাডভান্স, এটা জি আর বাতলার। তো এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা করতে পারো, দুটোই দুর্দান্ত বই। আমার রেকমেন্ডেশন এই দুটোর মধ্যে কোনো একটা করলেই হবে। ঠিক, তাহলে আমরা সমস্ত বলে দিলাম। সেই সঙ্গে এইটুকু করলেই কি হয়ে যাবে? না, ইউ মাস্ট ডু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, পিওয়াইকিউস। ঠিক, এবার পিওয়াইকিউ তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো। জয়েন্ট এন্ট্রান্সের অ্যাটলিস্ট 15 বছরের পিওয়াইকিউ তোমাকে করতে হবে ধরে ধরে। তো সেটা তুমি নেট থেকে টেস্ট পেপার ধরেও করতে পারো, অথবা আমি বলবো যে ইট ইজ বেটার যে যেমন আমার স্টাডি মেটেরিয়ালে আমি পিওয়াইকিউ দিয়েই দিই একদম টপিক ওয়াইজ, কিন্তু সেটা বাদেও মার্কেটে প্রচুর ভালো ভালো এরকম বই আছে। এমটিজির যেই চ্যাম্পিয়ন রয়েছে, আরিয়ান্তের সিমিলারলি যেই পিওয়াইকিউ রয়েছে, দিশার এরারলেস ফর যেই পিওয়াইকিউ এর বই রয়েছে। এর মধ্যে যে কোনো একটা তুমি সিলেক্ট করে ধরে থরলি অ্যাটলিস্ট 15 ইয়ার্সের পিওয়াইকিউ তোমাকে কিন্তু করতে হবেই। ঠিক, তো আমাদের আজকের বক্তব্যে আমরা সব রকম অ্যাসপেক্টস কভার করেছি। তো এই ফর্মুলা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে কিন্তু যেইতে তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না, এটা আমার গ্যারেন্টি আছে। সো বেস্ট অফ লাক, হ্যাপি লার্নিং।